হ্যালো বন্ধুরা, তোমরা যদি ত্রিপুরা ফরেস্টার বা ত্রিপুরা ফরেস্ট গার্ড পদের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আমি ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ত্রিপুরা ফরেস্টার পদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আলোচনা করব। তাছাড়া আমি অলরেডি অনেকটা ভিডিও আপলোড করে রেখেছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে। আমি রিকোয়েস্ট করব সবাইকে সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কারণ 1 মাস পর থেকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইম্পর্টেন্ট নোটস এবং ইম্পর্টেন্ট আপডেটস দেওয়া হবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব কাইন্ডলি তোমরা জয়েন হয়ে যাও। তাছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দাও, যাতে ইম্পর্টেন্টস ভিডিওগুলো আমি দেওয়ার সাথে সাথে যাতে তোমরা সেই ইম্পর্টেন্টস ভিডিওগুলো পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো নাম্বার 58 নম্বর যে কোয়েশ্চেন, সেখানে বলা হয় যে খাদ্য শৃঙ্খল কি। তো খাদ্য শৃঙ্খল মানে কি? খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে এক জীবকে খেয়ে অন্য জীব বেঁচে থাকে, অর্থাৎ শক্তির যে ট্রান্সফার হয় সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। মনে রাখবে, খাদ্য শৃঙ্খলের কোথা থেকে আরম্ভ হয়? উদ্ভিদ থেকে আরম্ভ হয়। কারণ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে এবং উদ্ভিদকে কে খায়? তৃণভোজী প্রাণীরা খায়। অর্থাৎ উদ্ভিদকে খেয়ে তৃণভোজী প্রাণীরা কি করে? বেঁচে থাকে। অর্থাৎ উদ্ভিদ থেকে তৃণভোজী প্রাণীরা কি করে? শক্তির সঞ্চয় করে, মানে শক্তি আহরণ করে। ঠিক আছে, ঠিক সেইভাবে তৃণভোজী প্রাণী খেয়ে মাংসাশী প্রাণীরা কি করে? বেঁচে থাকে। অর্থাৎ তৃণভোজী প্রাণী থেকে মাংসাশী প্রাণীরা কি করে? শক্তির আহরণ করে বা শক্তি সঞ্চয় করে। ঠিক আছে, এবং সেই যে খেয়ে বেঁচে থাকার যে ফর্মুলা, সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। মানে একটা জীবকে অন্য জীবে খেয়ে বেঁচে থাকার যে নিয়ম, সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। তো অপশন অনেকটা দেওয়া আছে। তো আমাদের শুদ্ধ উত্তর কি হয়ে যাবে? এক জীব থেকে অন্য জীবে খাদ্যের উত্তরণ, অর্থাৎ শক্তির উত্তরণটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। বাস্তুতন্ত্রে বা পরিবেশের জীব ও জড় উপাদানের মধ্যে খাদ্যের মাধ্যমে শক্তির স্থানান্তরের ধারাবাহিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে। সহজ কথা, কে কাকে খাচ্ছে তার উপর ভিত্তি করে উৎপাদক মানে উদ্ভিদ, উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত পুষ্টি ও শক্তির যে রৈখিক প্রবাহ, তাই খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলের উদাহরণ আমরা দেখে নিই। ঘাস, ঘাস হচ্ছে আপনার উৎপাদক, মানে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। ঘাসকে কে খায়? ফড়িংয়ে খায়। অর্থাৎ ঘাস থেকে শক্তি আহরণ কে করে? ফড়িং। ফড়িং ঘাস থেকে শক্তি আহরণ করে বেঁচে থাকে। এখন ফড়িং কে খায়? ফড়িং খায় ব্যাঙে। অর্থাৎ ফড়িং খেয়ে ব্যাঙ বেঁচে থাকে। অর্থাৎ ফড়িং থেকে কি করে? শক্তি আহরণ করে ব্যাঙে। ব্যাঙটাকে কে খায়? সাপে খায়। ব্যাঙ থেকে শক্তি আহরণ করে কে? সাপে। অর্থাৎ ব্যাঙ খেয়ে সাপ বেঁচে থাকে। ঠিক সেইভাবে সাপকে খায় ঈগল পাখি বা বাজ পাখি খায়। অর্থাৎ সাপ খেয়ে ঈগল পাখি বেঁচে থাকে। অর্থাৎ সাপ থেকে ঈগল পাখি কি করে? শক্তি আহরণ করে। ঠিক আছে, নাম্বার 1 সেখানে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলের তৃতীয় শ্রেণীর স্তরে নিচের কোনটি রয়েছে। আমরা 58 নম্বর কোয়েশ্চন জানতে পারলাম যে খাদ্য শৃঙ্খল কি। ঠিক আছে, তো এখানে আমরা কি জানতে পারবো? খাদ্য শৃঙ্খলের 3 নম্বর স্তরে কোন প্রাণীটা রয়েছে। ঠিক আছে, তো খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে কে রয়েছে? উৎপাদক, অর্থাৎ যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, অর্থাৎ উদ্ভিদ। এখন উদ্ভিদকে কে বেঁচে থাকে? তৃণভোজী প্রাণী। অর্থাৎ খাদ্য শৃঙ্খলের দ্বিতীয় স্তরে কে রয়েছে? তৃণভোজী প্রাণী। এখন সেই তৃণভোজী প্রাণী ধরে নিলাম ছোট ছোট ঘাস পোকা, সেই ঘাস পোকাকে কে খায়? ব্যাঙে খায়। অর্থাৎ খাদ্য শৃঙ্খলের তৃতীয় নম্বর স্তরে কে রয়েছে? ব্যাঙ। অর্থাৎ ব্যাঙ মানে হচ্ছে আপনার ছোট মাংসাশী। তো ব্যাঙের মতো মাছ, ছোট মাংসাশী, সেগুলো হচ্ছে খাদ্য শৃঙ্খলের তৃতীয় স্তরের প্রাণী। ঠিক আছে, এখন ছোট মাংসাশীগুলোকে কে খায়? বড় মাংসাশী, যেমন সাপ। ঠিক আছে, তো খাদ্য শৃঙ্খলে আপনার চতুর্থ স্তরে কে রয়েছে? বড় মাংসাশী, যেমন সাপ, তারপর বাঘ, সেগুলা। ঠিক আছে, তারপর এখন আপনার সাপকে কে খায়? সাপকে খায় ঈগল পাখি বা ভাজ পাখি। অর্থাৎ খাদ্য শৃঙ্খলে 5 নম্বর স্তরে, পঞ্চম স্তরে কে রয়েছে? আপনার ঈগল পাখি বা ভাজ পাখির মতো যেগুলা প্রাণী, অর্থাৎ চতুর্থ স্তরের প্রাণীগুলাকে যে প্রাণী খায়, সেগুলা খাদ্য শৃঙ্খলের পঞ্চম স্তরে রয়েছে। ঠিক আছে, তো কোয়েশনটাতে বলা হয় যে খাদ্য শৃঙ্খলের তৃতীয় শ্রেণীর স্তরে নিচের কোনটি রয়েছে। তো তার শুদ্ধ উত্তর হয়ে যাবে গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার। গৌণ খাদক মানে কি? গৌণ খাদক মানে হচ্ছে ছোট মাংসাশী, এবং ছোট মাংসাশীগুলা খাদ্য শৃঙ্খলের তৃতীয় স্তরে রয়েছে আমরা জানি। ঠিক আছে, যেমন আপনার ব্যাঙ। ঠিক আছে, তো গৌণ খাদক বা দ্বিতীয় স্তরের খাদক মানে হলো ছোট মাংসাশী প্রাণী।
খাদ্য শৃঙ্খলের অন্যান্য স্তরগুলো দেওয়া হয়েছে, যেমন প্রথম স্তর হচ্ছে উৎপাদক মানে গাছপালা, দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক খাদ্য মানে তৃণভোজী, তৃতীয় স্তর মানে হচ্ছে গৌণ খাদ্য মানে ছোট মাংসাশী, চতুর্থ স্তর মানে হচ্ছে প্রগৌণ খাদ্য মানে বড় মাংসাশী, এবং পঞ্চম স্তর মানে হচ্ছে এই স্তরে এমন মাংসাশী প্রাণীরা থাকে যারা চতুর্থ স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, এবং এখানে যে ফুড চেইন সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখে নিলাম এখানে ঈগল বা বাজ পাখি পঞ্চম ট্রফিক স্তরে থাকে, কারণ তারা কি করে চতুর্থ স্তরে থাকা প্রাণীগুলাকে খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 2, সেখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্লোরোফিলের কাজ নয়, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কার্বোহাইড্রেটের জারণ, অপশন সি, এবং বাকিগুলো হচ্ছে ক্লোরোফিলের কাজ। দেখে নাও এ, বি এবং ডি, এগুলো হচ্ছে ক্লোরোফিলের কাজ। তো কার্বোহাইড্রেটের জারণ হলো এমন একটি জৈব রাসায়নিক বিপাকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কার্বোহাইড্রেট ভেঙে অক্সিজেন ও বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তির যে উৎপন্ন হয় সেটা কিন্তু কার্বোহাইড্রেটের জারণের মাধ্যমে উৎপন্ন হয়। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 3, সেখানে বলা হয়েছে তৃণভোজীরা খাদ্য শৃঙ্খলের কোন ট্রফিক স্তর গঠন করে। এখন ট্রফিক স্তর মানে কি? ট্রফিক স্তর মানে পুষ্টি স্তর। ঠিক আছে, মানে প্রত্যেকটা স্তর একটা পুষ্টি স্তর গঠন হয়। ঠিক আছে, তো খাদ্য শৃঙ্খলে বলা হয় যে তৃণভোজীরা কোন ট্রফিক স্তর গঠন করে। খাদ্য শৃঙ্খলের প্রথম যে ট্রফিক স্তর সেটা গঠন করে উৎপাদকরা, অর্থাৎ উদ্ভিদ। ঠিক আছে, এবং দ্বিতীয় যে ট্রফিক স্তর সেটাও গঠন করে আপনার তৃণভোজী প্রাণীরা, অর্থাৎ উদ্ভিদ খেয়ে যারা বেঁচে থাকে। ঠিক আছে, তো আনসার হয়ে যাবে দ্বিতীয় ট্রফিক স্তর বা দ্বিতীয় পুষ্টি স্তর, অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 4, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে গঠিত হয়, এবং সেটা হচ্ছে ট্রফিক স্তর বা পুষ্টি স্তর, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 5, সেখানে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলের ট্রফিক স্তর সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্বয়ংপোষী বা উৎপাদকরা প্রাথমিক ট্রফিক স্তরে থাকে, অর্থাৎ প্রথম ট্রফিক স্তরে থাকে। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 6, সেখানে বলা হয়েছে খাদ্য শৃঙ্খল থেকে প্রাথমিক ভোক্তাদের নির্বাচন করো, নিচের বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে উপযুক্তটি বেছে নাও বলা হয়েছে। তো প্রাথমিক ভোক্তাদের বলা হয়েছে, অর্থাৎ যারা তৃণ খেয়ে বেঁচে থাকে তাদেরকে প্রাথমিক ভোক্তা বলা হয়। ঠিক আছে, তো আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে ঘাস ফড়িং, হরিণ, আখের কাণ্ড, বুড়ার কীট, সবগুলা কি করে তৃণ খেয়ে বেঁচে থাকে, সেই কারণে এগুলা হয়ে যাবে প্রাথমিক ভোক্তা। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 7, খাদ্য শৃঙ্খলের কোন স্তরের মধ্যে রয়েছে টাইফা, বুলরাস, সাগিটারিয়া, হাইড্রিলা, রুপিয়া চারা, যা পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত সমকেন্দ্রিক স্তরে সজ্জিত থাকে। এবং এই কোয়েশনটা এসএসসি জিডিতে এসেছে, তাই আমি তোমাদের জন্য দিলাম। ঠিক আছে, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে উৎপাদক, এবং এই সবগুলা হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, তো আমি এখানে ডিটেলসে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা পড়ে নিও। তার পরবর্তী কোয়েশন নাম্বার 8, 5 ট্রফিক স্তরের একটি সাধারণ খাদ্য শৃঙ্খল নিচে দেখানো হয়েছে। চতুর্থ গ্রীষ্মমণ্ডলীয় স্তরে উপস্থিত সাপটি যদি 10 কিলোজুল শক্তি পায় তবে উৎপাদকগুলিতে কত পরিমাণ শক্তি পাওয়া যায়। মানে চতুর্থ স্তরে উপস্থিত সাপটা যদি 10 কিলোজুল শক্তি পায় তাহলে উৎপাদকগুলিতে কত পরিমাণ শক্তি পাওয়া যায়, অর্থাৎ উদ্ভিদের কাছে কত পরিমাণ শক্তি মানে থাকবে। ঠিক আছে, সেটা বলা হয়েছে। তো আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা ট্রফিক স্তর, একটা ট্রফিক স্তর থেকে যখন শক্তির ট্রান্সফার হয় অন্য আরেকটা ট্রফিক স্তরে, তখন মাত্র 10% শক্তি ট্রান্সফার হয়, অর্থাৎ 90% শক্তি কিন্তু ট্রান্সফার হয় না। ঠিক আছে, আমি ধরে নিলাম উদ্ভিদদের কাছে সর্বমোট 10,000 কিলোজুল শক্তি আছে। উদ্ভিদের কাছে কতটা শক্তি আছে? 10,000 কিলোজুল। তো 10,000 কিলোজুল যে শক্তি থাকবে তার মাত্র 10%, অর্থাৎ 1,000 কিলোজুল শক্তি আহরণ কে করতে পারবে? যারা তৃণ খাবে। অর্থাৎ একটা উদ্ভিদের কাছে 10,000 কিলোজুল শক্তি আছে, এবং সেই উদ্ভিদটা যদি খেয়ে নেয় তৃণভোজী প্রাণীটায়, তাহলে তৃণভোজী প্রাণীটায় সেই উদ্ভিদটা খাওয়ার পর
মাত্র 10% শক্তি পাবে, অর্থাৎ মাত্র কতটা শক্তি আহরণ করতে পারবে? 1000 কিলোজুল শক্তি আহরণ করতে পারবে। ঠিক আছে, এখন সেই তৃণভোজী প্রাণীটাকে কি করলো? তৃণভোজী প্রাণীটা ধরে নিলাম আপনার ঘাস পোকা, সেটা 1000 কিলোজুল শক্তি আহরণ করলো। এখন এই তৃণভোজী প্রাণীটাকে যদি ব্যাঙে খেয়ে নেয়, 3 নম্বর ব্যাঙে যদি খেয়ে নেয়, তাহলে এই 1000-এর 10% শক্তি মাত্র সে আহরণ করতে পারবে, অর্থাৎ 100 কিলোজুল শক্তি মাত্র কে পাবে? ব্যাঙে পাবে। যদিও তৃণভোজী প্রাণীটায় 1000 কিলোজুল শক্তি আহরণ করতে পেরেছে, তারপরও যখন সেই তৃণভোজী প্রাণীটাকে ব্যাঙে খাবে, মাত্র সেই তৃণভোজী প্রাণীটাকে খেয়ে মাত্র 10% শক্তি আহরণ করতে পারবে ব্যাঙে, অর্থাৎ যে 1000 কিলোজুল শক্তি পেয়েছিল সেই তৃণভোজী প্রাণীটায়, তার মাত্র 10% শক্তি কে পাবে? ব্যাঙে পাবে। ঠিক আছে, অর্থাৎ 100 কিলোজুল। এখন সেই ব্যাঙকে খাবে কে? সাপে, 4 নম্বর পজিশনে সাপ। ঠিক আছে, তো সাপে খাওয়ার পর কি হবে? ব্যাঙে ঠিকই 100 কিলোজুল শক্তি পেয়েছে, কিন্তু সাপে যখন ব্যাঙটা খাবে, মাত্র এই 100 কিলোজুল যে আছে তার মাত্র 10% শক্তি পাবে, অর্থাৎ 10 কিলোজুল শক্তি আহরণ করতে পারবে ব্যাঙটাকে কে? সাপে। কারণ কি? প্রত্যেকটা টপিক স্তরে মাত্র 10% শক্তি ট্রান্সফার হয়, আর 90% শক্তি কি হয়? ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাই আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে উৎপাদকের কাছে কত কিলোজুল শক্তি পাওয়া যাবে? 10,000 কিলোজুল। যদি সাপের কাছে মাত্র 10 কিলোজুল শক্তি যায় ট্রান্সফার হয়ে, তাহলে আমরা কি পেলাম? যে উৎপাদকের কাছে 10,000 কিলোজুল শক্তি পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা স্তরে মাত্র 10% শক্তি ট্রান্সফার হবে, আরও 90% শক্তি কি হবে? ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, তাই আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে 10,000 কিলোজুল। অপশন ডি শুদ্ধ উত্তর। তো এখানে দেখে নাও, একটি ট্রফিক স্তর থেকে পরবর্তী উচ্চ স্তরে, অর্থাৎ প্রথম ট্রফিক স্তর থেকে দ্বিতীয় ট্রফিক স্তরে, উচ্চ স্তরে বলা হয়েছে। ঠিক আছে, মাত্র 10% শক্তি প্রবাহ রয়েছে, মাত্র 10% শক্তির প্রবাহ হয়, আর বাকি 90% শক্তি ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 9, সেখানে বলা হয়েছে তৃতীয় ট্রফিক স্তরের অন্তর্গত নয় এমন একটি জীবের উদাহরণ নিম্নলিখিত বিকল্প থেকে নির্ণয় করুন। প্রথম ট্রফিক স্তরে কে থাকে? উৎপাদক। দ্বিতীয় ট্রফিক স্তরে কে থাকে? তৃণভোজী প্রাণীরা। তৃতীয় ট্রফিক স্তরে কে থাকে? ছোট ছোট মাংসাশীরা থাকে, যেমন ব্যাঙ, তারপর মাছ, সেই রকম ছোট ছোট মাংসাশীরা থাকে। তো বলা হয়েছে তৃতীয় ট্রফিক স্তরের অন্তর্গত নয় এমন একটা জীবের উদাহরণ নিম্নলিখিত বিকল্প থেকে নির্ণয় করুন। মাছ, মাছে কি করে? ছোট ছোট পোকামাকড় খায়, এটা তৃতীয় ট্রফিক স্তরে থাকা প্রাণী। নেকড়ে কি করে? ছোট ছোট আপনার জীবজন্তু খায়, এটাও তৃতীয় ট্রফিক স্তরে থাকা প্রাণী। এবং নেকড়ে কিন্তু তৃতীয় এবং চতুর্থ দুটো ট্রফিক স্তরে থাকা প্রাণী। কারণ কি করে? নেকড়ে যেটা, সেটা কিন্তু আপনার তৃতীয় স্তরের প্রাণীদেরকেও খায়। ঠিক আছে, তারপর পাখি, পাখি কি? পাখি ছোট ছোট পোকামাকড় খায়, সেটা তৃতীয় ট্রফিক স্তরের প্রাণী। পাখি কিন্তু চতুর্থ ট্রফিক স্তরের প্রাণীগুলোকেও খায়। ঠিক আছে, তাই পাখি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ ট্রফিক স্তরের প্রাণী। ঠিক আছে, এবং এখন দেখে নাও গরু, গরু হচ্ছে শুধুমাত্র ঘাস খায়, অর্থাৎ অর্থাৎ গরু কি খেয়ে বেঁচে থাকে? উৎপাদক খেয়ে বেঁচে থাকে, মানে প্রথম ট্রফিক স্তরের খাদ্য খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ গরু হয়ে যাবে আপনার দ্বিতীয় ট্রফিক স্তরের প্রাণী, এটা তৃতীয় ট্রফিক স্তরের প্রাণী নয়। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 10, সেখানে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলের কোন ট্রফিক স্তরে স্বয়ংক্রিয় পুষ্টি বা উৎপাদকরা বর্তমান? প্রথম ট্রফিক স্তর। ঠিক আছে, উৎপাদকরা বর্তমান। অপশন এ শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 11, খাদ্য শৃঙ্খলের জীবের একটা নির্দিষ্ট স্থানকে ড্যাশ বলে? সেটা কি বলা হয়? ট্রফিক পর্যায় বলা হয় বা পুষ্টির পর্যায় বলা হয়। তার পরবর্তী নাম্বার 12, সাধারণত নিম্নলিখিত কোন ট্রফিক স্তরে সবচেয়ে কম সংখ্যক জীব থাকে? সেটা হচ্ছে তৃতীয় ট্রফিক স্তরে। তৃতীয় ট্রফিক স্তরে সবচেয়ে কম সংখ্যক জীব থাকে। তৃতীয় ট্রফিক স্তরে কারা থাকে? যেমন আমরা ধরে নিলাম সাপ, তারপর বাঘ, তারপর সিংহ, এগুলা হচ্ছে তৃতীয় ট্রফিক স্তরের প্রাণী। কারণ খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে শক্তির ক্ষয় ঘটে, মানে খুব বেশি শক্তির ক্ষয় ঘটে। কারণ একটা স্তর থেকে যখন অন্য একটা স্তরে শক্তির ট্রান্সফার হয়, প্রায় 90% শক্তি কি হয়? ক্ষয় হয়ে যায়, মাত্র 10% শক্তির ট্রান্সফার হয়। ঠিক আছে, ফলে উচ্চতর ট্রফিক স্তরে জীবের সংখ্যা কমে যায়, তাই সাধারণত তৃতীয় স্তরের খাদ্যদের সংখ্যা সবচেয়ে কম হয়।
নাম্বার 13 সেখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ঘাস, ছাগল এবং মানুষ। ঘাস হচ্ছে উৎপাদকতা, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে এবং ঘাস খেয়ে ছাগল বেঁচে থাকতে পারবে, অর্থাৎ ঘাস থেকে শক্তি আহরণ করে ছাগল বেঁচে থাকতে পারবে, কারণ ছাগল হচ্ছে তৃণভোজী প্রাণী। এবং ছাগল থেকে শক্তি আহরণ করে মানুষ বেঁচে থাকতে পারবে, কারণ মানুষ হচ্ছে মাংসাশী এবং সর্বভোগ প্রাণী। অর্থাৎ এই তিনটা একটার অপরটির উপর নির্ভর করে বেঁচে থাকতে পারবে, অর্থাৎ ঘাস খেয়ে ছাগল বেঁচে থাকতে পারবে এবং ছাগল খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, অর্থাৎ একটা খাদ্য চেইন গঠন হতে পারে এই তিনটা দিয়ে। ঠিক আছে, সেই কারণে আনসার হয়ে যাবে অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 14 সেখানে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলের সঠিক অনুক্রম বা ক্রমটি নির্বাচন করুন নিচ থেকে উপর পর্যন্ত। 1 সর্বভোগ, 2 তৃণভোজী, 3 স্বভোজী, 4 মাংসাশী। বলা হয়েছে নিম্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। তো স্বভোজী মানে হচ্ছে যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, অর্থাৎ সবচেয়ে আগে কে থাকবে? 3 নম্বর থাকবে। ঠিক আছে, 3 আগে থাকবে। এখন সেই উদ্ভিদকে কে খেয়ে বেঁচে থাকে? তৃণভোজী প্রাণীরা, অর্থাৎ উদ্ভিদ থেকে তৃণভোজী প্রাণীরা কি করে? শক্তি আহরণ করে, 3 পরে 2 আসবে। এখন তৃণভোজী প্রাণীকে কে খায়? মাংসাশী প্রাণীরা খায়, কারণ তৃণভোজী প্রাণী খেয়ে মাংসাশী প্রাণীরা বেঁচে থাকে, অর্থাৎ তৃণভোজী প্রাণী থেকে মাংসাশী প্রাণীরা শক্তি আহরণ করে। এবং মাংসাশী প্রাণী কে কে খায়? সর্বভোগ প্রাণীরা, অর্থাৎ যারা তৃণভোজী প্রাণীকেও খায় মাংসাশী প্রাণীকেও খায় তারা হচ্ছে সর্বভোগ প্রাণী। এবং সর্বভোগ প্রাণীরা কি করে? মাংসাশী প্রাণীকে খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ মাংসাশী প্রাণী থেকে শক্তি আহরণ করে কারা? সর্বভোগ প্রাণীরা। অর্থাৎ এইরকম হয়ে যাবে শুদ্ধ উত্তর, 3-2-4-1 হয়ে যাবে শুদ্ধ উত্তর, অর্থাৎ 3-2-4-1 অপশন ডি হয়ে যাবে শুদ্ধ উত্তর। ঠিক আছে, নাম্বার 15-এ বলা হয়েছে একটি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে জীবের চূড়ান্ত গ্রুপ হলো ব্যাকটেরিয়া এবং ছত্রাক, যাকে বলা হয়। তো ব্যাকটেরিয়াম ছত্রাককে পচনকারী বা বীজক বলা হয়, অপশন এ শুদ্ধ উত্তর। নাম্বার 16 সেখানে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলের নিচের কোনটি সঠিক? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে তৃণভোজী, মাংসাশী, সর্বভোগ এবং মৃতজীবী। তার পরবর্তী কোয়েশন নাম্বার 17 সেখানে বলা হয়েছে খাদ্য শৃঙ্খলে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? তো সেটা হচ্ছে আপনার বিয়োজক। বিয়োজক মানে কি? ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলা হচ্ছে বিয়োজক এবং বিয়োজকগুলোর সংখ্যা সবচেয়ে বেশি। ঠিক আছে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 18 সেখানে বলা হয়েছে C4 উদ্ভিদের উদাহরণ কোনটি? তো C4 উদ্ভিদ মানে হচ্ছে ভুট্টা। তো C4 উদ্ভিদ মানে কি সেটা আমাদের জানতে হবে। যেসব উদ্ভিদে সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের প্রথম স্থায়ী পদার্থ হিসাবে 4 কার্বন বিশিষ্ট অ্যাক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। তার পরবর্তী কোয়েশন প্রতি বছর বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে পালিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মে এবং অক্টোবরের দ্বিতীয় শনিবার, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 20 সেখানে বলা হয়েছে প্রতি বছর 20শে মার্চ বিশ্ব চড়াই দিবস পালন করা হয়, কেন পালন করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে চড়ুই সংরক্ষণের জন্য সচেতনতা বাড়াতে, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 21 নিচের কোনটি জেরোফাইট? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইকুইসেটাম। ইকুইসেটাম উদ্ভিদটা হচ্ছে জেরোফাইট। ইকুইসেটাম হলো এক ধরনের বিশেষ উদ্ভিদ যা জেরোফাইট বা মরুজ উদ্ভিদ হিসেবে গণ্য করা হয়, কারণ এরা শুষ্ক বা খরাপ্রবণ পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজিত। তার পরবর্তী নিম্নলিখিত কোন উদ্ভিদের দেহ মূল কাণ্ড এবং পাতায় পৃথকীকৃত নয়? তো সেটা হচ্ছে চারা উদ্ভিদ। চারা এটি এক ধরনের বহুকোষী সবুজ শৈবাল। নাম্বার 23 অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 24 উদ্ভিদ কোষে কোষপ্রাচীর কেন থাকে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এটি উদ্ভিদ কোষকে বিভিন্ন পরিবেশগত কারণ থেকে রক্ষা করে, অর্থাৎ পরিবেশের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে রক্ষা করে। তার পরবর্তী নাম্বার 25 প্রতি বছর বিশ্ব হাতি দিবস কবে পালিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 12ই অক্টোবর, অপশন বি। তার পরবর্তী বিশ্ব গন্ডার দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 22 সেপ্টেম্বর, অপশন ডি।
তার পরবর্তী নাম্বার 27, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক বনাঞ্চল রয়েছে। নাম্বার 28, কোন ভারতীয় রাজ্যে এলাকার দিক থেকে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 29, সেখানে বলা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে এলাকার দিক থেকে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মিজোরাম রাজ্যে, অপশন বি। তার পরবর্তী নাম্বার 30, উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 31, খাদ্য শৃঙ্খলে বৃহৎ মাংসাশী প্রাণী বা তৃতীয় পর্যায়ের ভোক্তারা কোন স্তরে অবস্থান করে? তো আমরা প্রথমেই জেনে নিয়েছি যে প্রথম স্তরে কে থাকে? খাদ্য শৃঙ্খলের উৎপাদক। দ্বিতীয় স্তরে কে থাকে? তৃণভোজী প্রাণীরা। তৃতীয় স্তরে থাকে গৌণ খাদক বা ছোট মাংসাশীরা, এবং চতুর্থ স্তরে থাকে বড় মাংসাশী মানে বৃহৎ মাংসাশীরা বা প্রগৌণ খাদকরা। ঠিক আছে, অর্থাৎ আনসার কি হয়ে যাবে? চতুর্থ পর্যায়ে। বড় মাংসাশীরা কোথায় থাকে? চতুর্থ পর্যায়ে থাকে, অপশন ডি শুদ্ধ উত্তর। নাম্বার 32, সেখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিভিন্ন আকার এবং আকৃতির বর্ণহীন প্লাস্টিড? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নিউকোপ্লাস্ট, অপশন সি। তো এখানে দেখে নাও প্লাস্টিড কি? প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বিপর্দাযুক্ত সবচেয়ে বড় কোষ অঙ্গাণু, যা খাদ্য প্রস্তুত, সঞ্চয় এবং উদ্ভিদের বিভিন্ন রঙের জন্য দায়ী। ঠিক আছে। নাম্বার 33, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদ্ভিদ কোষের একটি বৈশিষ্ট্য? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কোষ প্রাচীর বর্তমান, অপশন ডি। অর্থাৎ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এবং সেটাই হচ্ছে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। নাম্বার 34, সেখানে বলা হয়েছে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু রয়েছে, অপশন ডি। তার পরবর্তী নাম্বার 35, প্লাস্টিডগুলি উদ্ভিদের কোষে গুরুত্বপূর্ণ অঙ্গাণু। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্লাস্টিডের একটি কাজ? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শালুক সংশ্লেষণ, অপশন ডি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 36, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি পরজীবী উদ্ভিদ? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মিসলেটো একটা পরজীবী উদ্ভিদ, এবং এই কোয়েশনটা এসএসসি জিডিতে এসেছে। তার পরবর্তী নাম্বার 37, অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নাইট্রিফিকেশন বলা হয়, অপশন ডি। এবং মাটিতে বসবাসকারী অণুজীবের মাধ্যমে অ্যামোনিয়া পর্যায়ক্রমে জারিত হয়ে নাইট্রেটে পরিণত হওয়ার প্রক্রিয়াকে নাইট্রিফিকেশন বলে। নাম্বার 38, চারিত্রিকভাবে এন্ডোস্পার্ম হলো, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে টিপ্লয়েড, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। এবং এন্ডোস্পার্ম বা শস্য হলো সপুষ্পক উদ্ভিদের বীজের ভিতরে থাকা এক ধরনের বিশেষ পুষ্টিকর টিস্যু, যা মূলত ব্রণের বৃদ্ধির সময় খাদ্য ও শক্তি সরবরাহ করে। নাম্বার 39, খাদ্য শৃঙ্খলের কোন ধাপ বা ট্রফিক স্তর সাধারণত ছোট মাংসাশী প্রাণীদের দ্বারা গঠিত হয়? আমি অনেকবার বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ছোট মাংসাশীগুলো খাদ্য শৃঙ্খলের তৃতীয় ট্রফিক স্তর বা তৃতীয় পুষ্টি স্তর গঠন করে বা তৃতীয় ট্রফিক স্তরে থাকে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 40, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস নয়, যার কারণে জলবায়ু পরিবর্তন হয়? অর্থাৎ নিচের কোনটা প্রধান গ্রিনহাউস গ্যাস নয়? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, সেটা প্রধান গ্রিনহাউস গ্যাস নয়। এবং প্রধান গ্রিনহাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, ক্লোরিনযুক্ত গ্যাস এবং ওজোন। এবং গ্রিনহাউস গ্যাসের 76% হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং 16% হচ্ছে মিথেন, অর্থাৎ এই দুটা হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। নাম্বার 41, সেখানে বলা হয়েছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাসের প্রধান গ্যাস? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং গ্রিনহাউস গ্যাসের 76% হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং 16% হচ্ছে মিথেন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং মিথেন এই দুটো হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে। নাম্বার 42, সেখানে বলা হয়েছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, অর্থাৎ নিচের কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? এবং আমরা অলরেডি জেনে নিয়েছি মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এগুলো গ্রিনহাউস গ্যাস, সুতরাং হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। এসএসসি জিডিতে এই কোয়েশনটা এসেছিল।
নাম্বার 43, ওজোন স্তরের ক্ষয়ের জন্য মূলত কোন গ্যাস দায়ী এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন মানে সিএফসি, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 43, নিম্নলিখিত কোন গ্যাস বায়ুমণ্ডলের প্রধান অংশ গঠন করে? তো বায়ুমণ্ডলের প্রধান যে গ্যাস সেটা হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলের 78% হচ্ছে নাইট্রোজেন এবং 21% হচ্ছে অক্সিজেন। তার পরবর্তী, আদি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে কম ছিল? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে মুক্ত অক্সিজেনের পরিমাণ আদি বায়ুমণ্ডলে সবচেয়ে কম ছিল, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 46, নিম্নের কোন তারিখে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 29 জুলাই, অপশন ডি। নাম্বার 47, সেখানে বলা হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 3 মার্চ, অপশন ডি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 48, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? সেটা হচ্ছে 78%, অপশন এ। তার পরবর্তী নাম্বার 49, তাজমহল কিসের প্রভাবে বিপদের মুখে পড়েছে এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, আনসার অপশন সি। তার পরবর্তী নাম্বার 50, তাজমহল মার্বেল ক্যান্সার দ্বারা ক্ষতিগ্রস্ত বলে জানা যায়। মার্বেল ক্যান্সার কি? এবং সেটা শুদ্ধ উত্তরটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি যা মার্বেলকে ক্ষয় করে, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 51, নিচের বিকল্পগুলি থেকে পরজীবী উদ্ভিদটি চয়ন করুন এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্বর্ণলতা। স্বর্ণলতা হচ্ছে এটা পরজীবী উদ্ভিদ। তার পরবর্তী নাম্বার 52, নিম্নলিখিত কোন উদ্ভিদ পরজীবী? এবং এই কোয়েশ্চনটা এসএসসি জিডিতে এসেছিল এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কাসকুটা। কাসকুটা হচ্ছে এটা পরজীবী উদ্ভিদ। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 53, নিম্নলিখিত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কোনটি বা কোনগুলি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? তো অপশন অনেকগুলো দেওয়া আছে, 1 2 3 4 এরকম, ঠিক আছে। তো তার শুদ্ধ উত্তরটা হচ্ছে প্লাস্টিড। তারপর তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গব্বর। তারপর তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কোষ প্রাচীর, অর্থাৎ 2 4 এবং 5, এই তিনটা হচ্ছে শুদ্ধ। 2 4 এবং 5 মানে হচ্ছে অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 54, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি একটি টেরিডোফাইট যা সাধারণত আর্দ্র ছায়াময় স্থান বা বাগান এবং পাহাড়ে পাওয়া যায় যেখানে তাপমাত্রা কম, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফার্ন, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 55, সেখানে বলা হয়েছে যে উদ্ভিদটি পোকামাকড়কে ফাঁদে ফেলে এবং খায় তার নাম কি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কলসপত্রী উদ্ভিদ, অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 56, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 0.03%, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 57, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 21%, অপশন ডি।